ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জাল জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজির কাণ্ড, পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। ডিম মাংসের বাজারে অস্থিরতা, ইলিশের দাম আকাশ ছোঁয়া, হঠাৎ কমেছে চালের সরবরাহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কাল, শিরোপার লড়াইয়ে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করেন না। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটির মেয়রের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে বাইসাইকেল র্যালি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, তরুণদের উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার। বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি উঠে আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কথায়। বলেন, ভারত বিরোধিতার নামে আবারও চক্রান্ত হচ্ছে। পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি, এবং আওয়ামী লীগ সেটা করে যাচ্ছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। পরে সাইকেল র্যালিটি উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি খেজুর বাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তথ্য গোপন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি কিংবা দুটি নয়, 7টি পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সরকারি কর্মকর্তা হিসেবে নীল কিংবা লাল 2 রঙের পাসপোর্ট পাওয়া সত্ত্বেও নিজের অপকর্মের সুযোগ নিতে বানিয়েছেন সাধারণ পাসপোর্ট। আর এই কাজে সহযোগিতা করেছেন খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের যাচাই বাছাইয়ের কার্যকারিতা নিয়েও। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার ও পুলিশ বাহিনীর প্রভাব খাটিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে বেনজিরের সম্পদের তথ্য। নিজে উপস্থিত না হয়েও বিভিন্ন সময় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে 7টি পাসপোর্ট তৈরি করেছেন বেনজির। তবে পাসপোর্টের মতো এমন গুরুত্বপূর্ণ বইটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে কয়েকটি সংস্থা কাজ করলেও ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা এসব মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি সম্ভব নয় পাসপোর্ট করা? এমন প্রশ্নে হতভম্ব সবাই। নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে, নিজের ফিঙ্গার দিলে আরেকজনের দিতে হবে না, আর ফিঙ্গার ছাড়া তো পাসপোর্ট হবে না, আমরা আসতে হয়। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই, আমি যতদূর দেখছি। ফেস স্ক্যানিং করে বা যদি আই স্ক্যানিং করতে হয়, এটার জন্য হয়তো আসতে হতে পারে। আদারওয়াইজ অনলাইনে তো বাংলাদেশ আসলে অতটুকু আপডেট হয়েছে কিনা এখনো আসলে আমার জানা নেই। প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় 21-এর দল। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি।
দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে তার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্ত যেতে হয়নি বেনজিরকে। পেশার জায়গায়ও দিয়েছেন বেসরকারি চাকুরি। বেনজিরের পাসপোর্ট কাণ্ডে পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন মামুন। আইনজীবীরা বলছেন, একাধিক পাসপোর্ট থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই বলেও অভিমত এই আইনজীবীর। বাংলাদেশের পাসপোর্ট অফেন্স অ্যাক্ট 1952 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট পাচ্ছে তাকেই শুধু পানিশমেন্টের জন্য মানে অফেন্সের আওতাধীন সে আসে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। 2010 সালে প্রথম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন বেনজির। এরপর 2014 ও 20 সালে তা নবায়ন করেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের পর মাছের বাজার বেশ চড়া। ইলিশের দামও আকাশ ছোঁয়া, এখনও কাটেনি ডিম ও মাংসের বাজারে অস্থিরতা। সবজির দাম স্থিতিশীল থাকলেও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে হঠাৎ করেই কমে গেছে চালের সরবরাহ। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে আবারও জমজমাট কারওয়ান বাজার। নিত্যপণ্যের দামে হিমশিম ক্রেতারা। বাজার ব্যবস্থাপনার একটা ভারসাম্য সবসময় মনিটরিংয়ে রাখা উচিত এবং এটা জোরালোভাবেই করা উচিত। সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে আদা রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 80-90 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচেরও দাম। কাঁচামরিচ কত করে? ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মশলার বাজারে অস্থিরতা এখনও আছে। সেই সাথে বেড়েছে ডালের দাম। আর বিশেষ করে এলা, দারচিনি, লবঙ্গ এগুলো তো ঈদের আগে যে অনেক দাম বাড়ছে ওই দামের ভিতরে আছে। এখনো নতুন কোনো চালানো আসে নাই, দামও কম। আমাদের কাছে আগে যেভাবে আছে আমরা ওইভাবে বিক্রি করতেছি, ওইভাবে কেনাকাটা করতেছি। তবে সবজিতে স্বস্তি ফিরেছে। আপা বিক্রি হয়েছে 32-30, করল্লা 70 থেকে 60। গত সপ্তাহে মেলা দাম বেশি ছিল। টাকা বেগুন ছিল 50 টাকা, 55 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কিছুটা কমলেও দেশি মুরগি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। ঈদের আগে ছিল 380, 370, 350 বিক্রি করছি ঈদের আগে। এখন 300 টাকা, মানে একটু কমছে। গরু 750 থেকে 780, ছাগল 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও মাছের বাজার বেশ চড়া। সব ধরনের মাছের দামই বাড়তি। 1 কেজি আকারের ইলিশের দাম 2000 ছাড়িয়েছে। ভাই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশ মাছের দাম বেশি। গত সপ্তাহে 1 কেজি মাছ বেচলাম 1700 টাকা, এই সপ্তাহে 1800 থেকে 1900 টাকা বেচতেছি। 2000 টাকা আছে মাছের উপরে কোয়ালিটি বুঝা। মাঝখানে বৃষ্টি ছিল না, মাছ হয় নাই। চালের বাজারে দাম না বাড়লেও সরবরাহের কমের কথা জানাচ্ছেন বিক্রেতারা। এখন আবার নতুন চালান ঢুকে নাই, হয়তো 2-1 মধ্যে আমাদের নতুন চালান আসবে, আসলে বোঝা যাবে যে কী পরিমাণ চাল বাড়ছে। এদিকে কারওয়ান বাজারে বেড়েছে মৌসুমি ফলের বেচা বিক্রি। বিক্রেতারা বলছেন নামতে শুরু করেছে আমের দাম। গত সপ্তাহে ছিল মনে করেন যে এই যে রূপালিটা 140-30 এরকম, আর এই সপ্তাহে বিক্রি করতেছে 110 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রিচি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এখনও বন্যা কবলিত হাওরের 3 উপজেলার মানুষ ধীর গতিতে পানি নামায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। এখনো পানিবন্দী সিলেট অঞ্চলের লাখো মানুষ। পানি ধীরে নামায় দুর্ভোগ কমছে না। সিলেট জেলায় প্রায় 6 লাখ মানুষ এখনো পানিবন্দী। এদিকে মৌলভীবাজারে জলাবদ্ধতায় বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। 3 উপজেলার প্রায় 2 লাখ মানুষ এখনো বন্যা কবলিত। সিলেট বিভাগীয় প্রতিনিধি ও মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। 17 জুন থেকে পানিবন্দী সিলেট জেলার কুশিয়ারা অববাহিকার উপজেলাগুলো। এর মধ্যে ওসমানীনগর ও বালাগঞ্জে এসে নামছে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি। তবে পানি নামার গতি খুব কম। বন্যার্ত মানুষেরা নৌকা ছাড়া চলাচল করতে পারছেন না। এসব উপজেলার হাজার হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। মানে বাচ্চা হাঁচা লইয়া খুব অসহায়ের মাঝে আছে, কোনো কামকাজ নাই,
টাকা পয়সা হাতও নাই। গাটারের ফানিয়ে মারিয়া গেল, অনকুও ফানিয়ে মারিয়া যার আমরা গড় দরের হাল অবস্থা খুব বেশি খারাপ। সিলেট জেলার প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারলেও অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগে আছেন। অবস্থা বেশি ভালো না, তো যাইতে পারলাম না, অন্য কোনো চেয়ারম্যান মেম্বারও খেয়াল করে না, কোনো রিলিফও দেয় না। সিলেট জেলার 10,000 মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার জেলার 7 উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে থাকলেও হাওর এলাকার ভিন্ন রূপ। হাকালুকি হাওর তীরবর্তী এলাকায় পানি না কমে জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখে রাস্তায় 2 থেকে 3 ফুট পানি। দুর্ভোগ লাঘবে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন 300 ফুট লম্বা ভাসমান সেতু। মানুষের অনেক রোগ জীবাণু ছড়াইছে পচা পানির থেকে, এখন মোটামুটি পানি কমে আস্তে আস্তে। বন্যার 7 দিন পরেও সুনামগঞ্জ এবং সিলেটের পানি শুকিয়ে গেছে, কিন্তু কমল এই কুলার অবস্থার পানি শুকাইতেছে না। মৌলভীবাজারের হাকালুকি হাওর তীরের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এই 3টি উপজেলার প্রায় 2 লাখ বন্যা কবলিত মানুষ এখনও চরম দুর্দশায়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে কিছু এলাকায় এখনও বন্যা পরিস্থিতি চলছে। এর মধ্যে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে। এরই মধ্যে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রায় সব জায়গায়, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা ভুল পথে হাঁটছে বললেন ওবায়দুল কাদের। জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজির কাণ্ড, পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। ডিম মাংসের বাজারে অস্থিরতা, ইলিশের দাম আকাশ ছোঁয়া, হঠাৎ কমেছে চালের সরবরাহ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equity24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।